গাইজ এখানে দেখুন কি ভয়ঙ্কর হামলাগুলো হচ্ছে দুই দল শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সার্জিস আলমও রয়েছেন। আপনারা দেখতে পারবেন সর্বশেষ সার্জিস আলমের কি হয়, আপনারা কিন্তু অবাক হবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপিবির নেতা সার্জিস আলমের সাথে বাকবিতণ্ডা ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এদিকে গভীর রাতে সার্জিস আলমের উপর হামলার ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসে। শিক্ষার্থী জনগণ আবারও রাজপথে নামে এই বিষয়টি নিয়ে। সবাই ডক্টর ইউনূসের উপর কেঁপেছে দেশের পরিস্থিতি দেখে। অন্যদিকে শেখ হাসিনার কপাল খুলে এই বিষয়ে কি হবে এখন ডক্টর ইউনূসের? বাংলাদেশটি এখন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? যে কোনো কিছুর কৃতিত্ব যদি একা দাবি করে ফেলো, ঝামেলা কিন্তু পাকাবে। গতকালকে গভীর রাতে আমাদের ব্লুটুথ বয় সার্জিসের উপরে ব্যাপক হামলা হয়েছে। যেই ফুটেজগুলো আপনারা দেখছেন এর মধ্যে এটা একটা গাড়ির মধ্যে যে ছেলেটা দাঁড়াইছিল এটা সার্জিস। আসলে তো রাজনৈতিক দল আর ডাকাত দলের মধ্যে আমরা তো পার্থক্য রাখি নাই। আমরা কোনো শক্তিশালী রাজনৈতিক দল গঠন করতে পারি নাই। বলতে চাই সংস্কার করে আজকে আমাদের মতো গরিব মানুষকে আপনারা পথের ভিখারি বানায় দিবেন। বর্তমান বাংলাদেশের মানুষ কোনো দিকে শান্তি নাই। আওয়ামী লীগের সময় ভালো ছিল, আমি এখন ভালো নাই। ছাত্র নামে কিছু কুলান্ডার বাংলাদেশ অস্থিতিশীল করবেন। ডাক্তার ইউনূস সাহেব সিন্ডিকেট এখনো ভাঙতে পারে না, চাঁদাবাজি এখনো কমাতে পারে না, হাইতে কার কমাতে পারে না, দুর্নীতিবাজ কমাতে পারে না। সে শুধু সংস্কারের গান। তো এটাই হচ্ছে এটার প্রুফনেস যে ভাই যারা নাকি বর্তমান বলেন যে ভাই এগুলো হচ্ছে গুঞ্জন এটা সেটা, তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ওই সার্জিস আর ওই ডক্টর ইউনূস এদের মুখ বেজানো বা কলিজা বেজানো কথাই মনে করেন মাইতা থাকেন। আর অন্যদিকে এই পিনাকি বা ইলিয়াস বা যারা নাকি জঙ্গিবাদী আছে, হ্যাঁ এরাও দেখবেন যে বর্তমান সুর পাল্টায় ফেলাইছে। বাংলাদেশে বর্তমানে এই দখলদার ইউনূস বাহিনীকে বিভিন্ন জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন নামে অভিহিত করছে। কেউ বলছে এটা আয়ামে ইউনূসিয়া যুগ, কেউ বলছে এটা শয়তান ইবলিসের যুগ, কেউ বলছে এটি দর্শনের যুগ। সার্জিস আলমকে গণধুলাইয়ের মাধ্যমে সমন্বয়কদের ওই নেতাদের গণধুলাই শুরু হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমকে পিটিয়ে হত্যার চেষ্টা এবং গণধুলাই করা হয়েছে। কে বা কারা এই সমন্বয়ক সার্জিস আলমের উপর হামলা করছে তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত এবং প্রমাণ সহকারে দেখানো হবে। সার্জিস আলমের উপর হামলা এই বিষয় নিয়ে তদন্ত করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে জানতে পারবেন সার্জিস আলমকে সর্বপ্রথম কে গণধুলাই দেয়। তো বন্ধুরা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও, দয়া করে কেউ স্কিপ করবেন না। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব সার্জিস আলমকে কে বা কারা গণধুলাই দিয়েছে। গতকালকে গভীর রাতে আমাদের ব্লুটুথ বয় সার্জিসের উপরে ব্যাপক হামলা হয়েছে। যেই ফুটেজগুলা আপনারা দেখছেন এর মধ্যে এটা একটা গাড়ির মধ্যে যে ছেলেটা দাঁড়াইছিল এটা সার্জিস, যেভাবে ধাক্কা দিছে। তো ঘটনার প্রেক্ষাপট কি, কেন আসলে সার্জিসদের উপর ছাত্রদলের পোলাপাইনে হামলা করছে, তাও ছাত্রদল নেতা শাকিলের নাম এখানে উঠে আসছে। আর সার্জিস বলছে যে 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। প্রেক্ষাপট কি? যে মারছে সেও কিন্তু ছাত্র প্রাইভেটের। আসুন ঘটনার প্রেক্ষাপট কি। ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে গিয়েছিল সার্জিস আলম। আর সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত সেখানে গল্প আড্ডা দিয়েছে সার্জিস। আর এনএসইউ, আইইউবি, এআইইউবি, ইউআইইউ এই 4টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছেলেপেলে যারা সার্জিসের অনুসারী, প্রাইভেটের মধ্যে 2টা গ্রুপ আছে। একটা হচ্ছে মূল গ্রুপ যারা সার্জিসদেরকে বয়কট করেছে, প্রত্যাখ্যান করেছে, কারণ ঢাবি কেন্দ্রিক সিন্ডিকেট হয়েছে এই দল, এটা তাদের দাবি। বাট প্রাইভেটের মধ্যে একটা অংশ আছে যারা আবার সার্জিসদেরকে অনুসরণ করে পদ পদবীর লোভে, এমনটা দাবি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের। তো এর মাঝখানে আপনার এনএসইউ যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সার্জিসরা, এমন সময় তার সাথে থাকা 15-20 জন আপনার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধারা ছিল। পরে এনএসইউর গেটের সামনে যাওয়ার পর 10 থেকে 12 জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে, মানে ঢাবি যে সিন্ডিকেট এরা চালায় এটা নিয়ে। এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল, যারা এই স্লোগান দিচ্ছিল। আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে, কিন্তু তারা
ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেট শিক্ষার্থীদেরকে গালিগালাজ করতে থাকে, দালাল বলে যে এই আন্দোলনে বা এই সেক্টরটাতে বড় কোনো পদ পদবিতে এরা প্রাইভেটকে ডাকে নাই, প্রাইভেটে কাউকে পদ দেয় না, যা দিছে চামচা টাইপের পদ। সুতরাং তোমরা কেন এই চামচামি করতে সার্জিসের সাথে গেছো, বিষয়টা কিন্তু এরকম ছিল। এরপর আপনার ওদের 10-12 জনের মধ্যে 1-2 জনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল। চোখ বাই চোখ দীক্ষা দিয়ে চিহ্নালাইছে কোনটা টোকাই কোনটা স্টুডেন্ট। তুমি কেমনে বুঝলা যে এদের সাথে টোকাই, তোমার সাথে যেগুলো ছিল ছাত্র? দেখেন এইগুলা পুরানা খেলা। টোকাই লীগ নাম ছিল এক সময়, তো সার্জিস তো ছাত্রলীগ থেকে আসছে, এই কারণে টোকাইদের ভালো করে চিনে। এটা যেভাবে নেন, কারণ ছাত্রলীগের মিছিল আগে শুনতাম টোকাই থাকতো, তো সার্জিস যেহেতু দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছে, টোকাই তার ভালো করে চিনা আছে, এই জন্যই সম্ভবত সে চিনা ফেলছে এরা টোকাই ছিল। এরপরে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি। পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং মাথায় পিঠে আঘাত করে রক্তাক্ত করে। ছাত্রদলের শাকিল সহ বাকিদেরকে দ্রুত বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে সার্জিস, আর বলছে যে টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতন আচরণ করে, তার পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না। শিক্ষা নেন, সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন। সার্জিসে কিন্তু মারছে, আমরা ওই ভিডিওটা দেখছি, তবে রক্তাক্ত হয় নাই, ধুমধাম কয়েকটা কিলঘুষি খিচা ফেলছে। তো এই যদি হয় আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রাজনৈতিক নেতাদের পরিণতি, তো বুঝতে হবে যে আগামী দিনে রাজনৈতিক দল হিসাবে মাঠে নামা, কারণ ভাই রাজনীতি তো রাজনীতি। এখন তোমরা আর ছাত্র না, এখন যদি ধরেন ছাত্র দলের একজন নেতা কোনো একটা ইউনিভার্সিটিতে গিয়ে পোলাপেনের সাথে আড্ডা দেয়, ঘটনা ঘটলে এটা পলিটিক্যাল ঘটনাই, জোর যার মুল্লুক তার। এখন যেমন আমাদের সমন্বয়করা জোর করে বিভিন্ন জায়গায় মুল্লুক চালাচ্ছে, ওই রকমই আর কি। এটা দেখে অনেকে খুশি হয়েছেন, বাট আমি খুশি হইতে পারি নাই, কারণ এই জুলাই অভ্যুত্থানে সার্জিসের অনেক পরিশ্রম ছিল, শ্রম ছিল, একটা নতুন স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্নের পথে আপনারা এভাবে রাস্তাঘাটে তাকে অপমান করবেন, মারবেন, ভাই হামলা করবেন। হ্যাঁ শাকিল, তোমার তো খবর আছে, সার্জিস তারা কিন্তু তোমাকে খায়া ফেলবে আইনের। সার্জিস আলম কি প্রাণে বেঁচে ফেললেন? এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। সার্জিস আলম এই মুহূর্তে বাংলাদেশের তারুণ্যের একটা ক্রেজ হওয়ার কথা, কিন্তু আসলে ক্রেজ কি না সেটি বড় প্রশ্ন। কারণ তারা মনে করছে দেশকে নতুন করে স্বাধীন করেছে। এই স্বাধীনতার একজন নায়ক, মহানায়কদের একজন অন্যতম সার্জিস আলম। এই সার্জিস আলম সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল। তিনি গতকালকে রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকায় কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে চায়ের আড্ডায় গিয়েছিলেন। তিনি নিজেও ফেসবুকে জানিয়েছেন যে তিনি চায়ের আড্ডায় গিয়েছিলেন, কিন্তু চায়ের আড্ডায় গিয়ে যে ঘটনাটি ঘটল, ক্ষুব্ধতা থেকে একদল স্টুডেন্ট, তারা ছাত্রই হবে, সংক্ষুব্ধ হয়ে ভিডিও ফুটেজে যেটি দেখছি যে গণধোলাই দিয়েছে কিনা সে ব্যাপারেও আমরা সন্ধিহান। ভিডিও ফুটেজগুলো আপনাদেরকেও আমি যদি একটু দেখাই, প্লিজ একটু দেখুন, তারপরে আমরা আবার কথা বলি।
দর্শক, ভিডিও ফুটেজ দেখলেন, ক্লোজ শটে দেখলেন, লং শটে দেখলেন, এগুলো আসলে সব মোবাইলে ধারণ করা। এটি বিশেষ প্রফেশনাল ক্যামেরাম্যান বা প্রফেশনাল ক্যামেরা এগুলো ধারণ করা নয়, যার কারণে ফুটেজগুলো এমন। তো সার্জিস আলম গণধোলাইয়ের শিকার হয়েছেন কিংবা গণধোলাইয়ের শিকার হননি, ধরে নিলাম তিনি বেঁচে ফিরে এসেছেন, কিন্তু তাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। ঘটনা ঘটবার কারণে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন ছাত্র কাতরাচ্ছে। পরে সার্জিস আলম ওই ঘটনা থেকে ফিরে এসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে এটি ছাত্রদল ঘটিয়েছে। ছাত্রদলকেও ছাত্রলীগের পরিণতি বরণ করতে হবে এমন হুমকি দিয়েছেন। ছাত্রলীগকে টোকাই লীগ বলেছেন। আসলে টোকাইকে দেশের মানুষ বুঝতে পারছে। সার্জিস আলম এই মুহূর্তে একজন বিরাট নেতা, আমি বলতে চাই যে সরকারি দল নেতা। কারণ হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারটি, এই সরকারটির আচরণ কোনোভাবেই একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার নয়। এটি একটি দলীয় সরকারের আচরণে দুষ্ট। এখন দলীয় কার? দলীয় জামাতের, এবং এদের সরকারি দল অনেকগুলো আছে, জামাত জোট এবং তাদের সাথে যে দলগুলো, এবং সদ্য গঠিত নয়া 9 দিনও হয়নি, 28 তারিখ গঠিত হয়েছে, 6 তারিখ আজকে কথা বলছি। এই দলটির সমর্থিত সরকার হচ্ছে ইউনূস সরকার। কারণ ইউনূস সরকার বারবার বলেন যে ছাত্ররা আমাকে পদে বসিয়েছেন। কোন ছাত্ররা? যে ছাত্ররা এই রাজনৈতিক দল গঠন করলেন, এবং এই রাজনৈতিক দলটি যে গঠন হবে সেটি ইউনূস বিদেশে গিয়েও বলেছেন। তো সেই জায়গায় সরকারি দলের নেতা সার্জিস আলমের এই সময় এমন একটা ক্রেজ থাকার কথা। আমি শুরুতেই যেটি বললাম যে সারা দেশে যেখানেই যাবে না কেন উষ্ণ অভিনন্দনে অভিনন্দিত হবার কথা। তারুণ্যের ক্রেজ, কারণ দেশ স্বাধীন করেছেন তারা বলছেন। তথাকথিত আমরা মানি না, আমাদের স্বাধীনতা 71, অর্থাৎ আমাদের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে বলছে তারা দেশ নতুন করে স্বাধীন করেছে। এজন্যই, এবং তাদের বিগত 6-7 মাসে তাদের অ্যাক্টিভিটিসে বাংলাদেশের মানুষ সংক্ষুব্ধ। এমনকি যে ষড়যন্ত্রের মাধ্যমে জুলাই আগস্টে যে আন্দোলনটি হয়েছিল, ষড়যন্ত্র, এটাকে আন্দোলন বলা যাবে না, ষড়যন্ত্রটি হয়েছিল, তাতেও ছাত্র সমাজও, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ, সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ, পুরো ছাত্র সমাজও বুঝতে পারছে যে তাদেরকে একটা ধোঁকা দেওয়া হয়েছিল এবং নানা বঞ্চনা করা হচ্ছে। তারই বহিঃপ্রকাশ হচ্ছে সার্জিস আলমকে, এটিকে কি বলবো, সার্ভিস দিয়ে দিয়েছে। যেখানে উষ্ণ অভিনন্দনে অভিনন্দিত করবার কথা সেখানে জনরোষে পড়ছে। এমনটা যদি হয় তাহলে সার্জিস আলমরা রাজনীতি করবেন কিভাবে? তবে রাজনীতি করতে গেলে মার খেতে হবে, গণধোলাই হতে পারে, এমনকি জেলে যেতে হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। কিন্তু সার্জিস আলম তো জেলে যাবেন না, যেহেতু তিনি সরকারি দলের নেতা হিসেবে তিনি বরঞ্চ হুমকি দিয়েছেন যে যারা এই সহিংস ঘটনা ঘটেছে তাদেরকে বিচারের আওতায় আনবে এবং ছাত্রলীগের পরিণতি বরণ করবে। তিনি ইঙ্গিত করেছেন ছাত্র দলের প্রতি, এবং সেখানে ছাত্র ছিল কিনা তিনি সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু আমরা যে ভিডিওটি দেখলাম তাতে তো মনে হলো সবাই ছাত্র। এই যে ছাত্র জনতা নামে মব ক্রিয়েশন তো আমরা দেখছি। তো সবকিছু মিলিয়ে সার্জিস আলমরা আসলে আগামীর রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে পদে পদে বাধাগ্রস্ত হবেন। একটা বিরাট সুযোগ ছিল, একটা
প্রচলিত রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা তৃতীয় পক্ষ, একটি তৃতীয় শক্তি উত্থানের, কিন্তু সেই সুযোগ সেই আশায় গড়ে বালি। এই সার্জিস আলমরা পক্ষপাত দোষে দুষ্ট, এই সার্জিস আলমরা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, এই সার্জিস আলমরা ষড়যন্ত্রকারী হিসেবে বাংলাদেশের মানুষের কাছে প্রকাশিত হয়ে যাচ্ছে। আগামী দিনে তারা স্বপ্ন দেখছেন যে এমপি হবেন, সংসদে যাবেন, মন্ত্রী হবেন ইত্যাদি। তাদের কেউ কেউ যদিও বা মন্ত্রী হঠাৎ দখলদার সরকারের মন্ত্রী পরিষদে আছেন, তো সেই জায়গা থেকে তারা যে স্বপ্ন দেখছেন বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে, বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই স্বপ্ন দুঃস্বপ্নে যে পরিণত হচ্ছে এটি বসুন্ধরার ঘটনা সেটিই প্রমাণ করে। এবং আগামী দিনগুলোতে এটি নিশ্চিত করে বলা যায়, হলফ করে বলা যায়, এই রাজনৈতিক দলটি এনসিপি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বাধাগ্রস্ত হবে। তারা রাজনীতিতে দাঁড়াতেই পারবে না। আমরাও চাই রাজনীতির গুণগত পরিবর্তন হোক। প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আমরাও দেখেছি, সেখানে নানা রকম সমস্যা আছে। আমি খানিক আগে বললাম একটা তৃতীয় ধারার, একটা পরিচ্ছন্ন ধারার উত্থানের সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ অন্ততপক্ষে আমাদের ভাগ্যাকাশে এমন সুযোগ আসবে না। আমাদেরকে পুরনোদের নিয়েই থাকতে হবে, আওয়ামী লীগকে নিয়ে থাকতে হবে, বিএনপিকে নিয়ে থাকতে হবে। তবে আমরা প্রত্যাশা করি যে পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে যদি দুর্বৃত্ত থাকে, দুষ্টমি থাকে, এই দুর্বৃত্ত মুক্ত রাজনীতি করবেন তারা। কারণ আমরা এই যে সার্জিস আলমদের মতো নতুন রাজনৈতিক তারা বন্দোবস্ত বলে, এগুলো বন্দোবস্ত, এই ভাষাগুলো আমার কাছে কেমন যেন জামাতি শিবিরি ভাষা মনে হয়। আমরা এগুলো চাই না, আমরা দেশের মানুষ এগুলো চাই না। আমরা পুরনোদের শুদ্ধ হবার প্রত্যাশা করি। কারণ আমরা বাংলাদেশ আজকে যে অবস্থায় দাঁড়িয়ে গেছে, বাংলাদেশ যদি এভাবে চলতে থাকে, বাংলাদেশ আফ্রিকা মহাদেশের উগান্ডা বা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, এখন এই মুহূর্তে সেনাপ্রধান সফরে আছে, ওই ধরনের দেশ। আমি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কথা এই জন্য বলছি যে জাতিসংঘ বলছে এই মুহূর্তে সবচেয়ে পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর একটি এই দেশটি। বাংলাদেশ কিন্তু সেদিকেই যাচ্ছে, নানা রকম দুর্ঘটনা ঘটছে। কাজেই এই ধরনের ধ্বংসাত্মক সার্জিস আলমদের বাংলাদেশের রাজনীতিতে স্থান হবে না। বসুন্ধরার ঘটনা সেটি প্রমাণ করে দিয়েছে। আগামী দিনে যেখানেই যাবেন না কেন সেখানেই বাধাগ্রস্ত হবেন। আমরা প্রত্যাশা করব যে পুরনো রাজনৈতিক দলগুলো পরিচ্ছন্ন হবেন। যে পরিচ্ছন্ন হবেন সেই জনগণের ম্যান্ডেট পাবে, যে পরিচ্ছন্ন হবে না সে পাবে না। আমরা তো দেখছি, বিএনপিকে দেখছি এই মুহূর্তে বিএনপি কি করছে সারা বাংলাদেশে, কিংবা বিএনপি কি দায়িত্বশীল ভূমিকা পালন করছে। দেশটি যে উগান্ডার পথে যাচ্ছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পথে যাচ্ছে, সেদিকেই যাচ্ছে, নানান সূচক সেটি বলছে। পৃথিবীর বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে রিসেন্ট যে মুহূর্তে কথা বলছি, গতকালকেও খবর পাওয়া গেল রোহিঙ্গাদের যে আর্থিক সহায়তা দেওয়া হতো জাতিসংঘ থেকে, সেটি অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। কি অবস্থা হবে একবার চিন্তা করুন। আগামী মাস দুয়েকের মধ্যে বাংলাদেশে একটা মহা দুর্ভিক্ষ যে চলে আসবে সেটিতে কোনো সন্দেহ নাই। সেই জায়গায় বিএনপি এই মুহূর্তে রাজনীতি করতে পারছে। বিএনপি কি দায়িত্বশীল ভূমিকা পালন করছে? আমরা কোনো দায়িত্বশীল ভূমিকা দেখছি না। আমরা চাই বিএনপি যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে, বিএনপিও যেন একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের রাজনীতির আকাশে আবির্ভূত হয়, কলঙ্কমুক্ত দল হিসেবে আবির্ভূত হয়। কিন্তু আমরা কোনো লক্ষণ দেখছি না। আওয়ামী লীগ এই মুহূর্তে ক্রিয়াশীল নেই। আওয়ামী লীগকেও বলবো, আওয়ামী লীগও যেন পরিচ্ছন্ন একটা আওয়ামী লীগ হিসেবে আসবার সুযোগ পাবে, খুব শীঘ্রই পাবে। কিন্তু আমরা প্রত্যাশা করব যে পরিচ্ছন্ন একটি রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে। কাজেই
সার্জিস আলম গতকালকের যে ঘটনাটি আমি বলবো যে তিনি জান নিয়ে ফিরে গেছেন। এইভাবেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, যতদিন পর্যন্ত শেখ হাসিনা ফাঁসির মঞ্চে না উঠছেন ততদিন পর্যন্ত এই দেশে যেন কোনো মানুষ বা কোনো রাজনৈতিক দল নির্বাচনের কথা না বলে। অর্থাৎ শেখ হাসিনার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেবেন না সার্জিস আলম। তিনি কি বলেছেন সেটা আমরা একটু দেখব এবং একই দিনে তার এই হুঁশিয়ারির জবাবও তিনি নিশ্চয়ই পেয়ে গেছেন সরকারের পক্ষ থেকে। এবং কেন বলছি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সার্জিস আলম, সেই জায়গাতেও আসব। সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে কোনো মানুষ বা কোনো রাজনৈতিক দল। অথচ গত কয়েক মাসে আমরা বেশ কয়েকবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচনের বিষয়ে কথা বলতে দেখেছি এবং তিনি মোটামুটিভাবে একটা টাইম লাইনও জানিয়ে দিয়েছেন। এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ তার কয়েকটা সাক্ষাৎকার এবং বক্তব্যে মনে হয়েছে নির্বাচন এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে এবং সরকার সেভাবেই অগ্রসর হচ্ছে। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া টাইম ফ্রেমকে সামনে রেখেই তারা নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। একই দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন। এ ব্যাপারেও কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেছেন, আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমরা কোনো রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবো না। সরকার প্রধান যেখানে একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন ডিসেম্বর অথবা জানুয়ারির শুরুর দিকে, আমরা ডিসেম্বর ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি। আমাদের চিন্তাভাবনা জাতীয় নির্বাচনকে ঘিরেই। প্রধান নির্বাচন কমিশনার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সরকার প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বেঁধে দেওয়া টাইম ফ্রেম অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। গণপরিষদ নির্বাচনের কোনো চিন্তা তাদের নেই এবং কোনো ধরনের রাজনৈতিক বিতর্কের মধ্যে তারা জড়াতে চান না। সরকারের দিক থেকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বক্তব্যের প্রতিক্রিয়া জানা গেল। সার্জিস আলম যেটা বলেছেন, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার ফাঁসি কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ বা কোনো রাজনৈতিক দল যেন নির্বাচনের কথা না বলে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না, কিন্তু তিনি একজন মানুষ। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি দফায় দফায় নির্বাচনের কথা বলেছেন, এমনকি একটা টাইম ফ্রেমও বেঁধে দিয়েছেন। তাহলে সার্জিস আলম কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও হুঁশিয়ারি দিলেন তিনি যেন আর নির্বাচনের প্রসঙ্গে কথা না বলেন? এই ব্যাপারে কি হুঁশিয়ার করলেন? আর সেটা যদি হয়ে থাকে তাহলে তার জবাবও সরকারের পক্ষ থেকে একই দিনে দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার তার জবাব দিয়েছেন। নির্বাচনের পথেই নির্বাচন কমিশন হাঁটছে এবং সেটাও সরকার প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বেঁধে দেওয়া টাইম ফ্রেমকে সামনে রেখেই। সার্জিস আলমের বক্তব্যের আরেকটা দিক রয়েছে, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হয় ততক্ষণ পর্যন্ত তিনি নির্বাচন আয়োজন করতে দেবেন না, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। কিন্তু জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা তাদের সুচিকিৎসার জন্য এখনো রাস্তায় নেমে আসছেন, তাদেরকে আন্দোলন করতে হচ্ছে, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে হচ্ছে, তারপরেও তাদের সুচিকিৎসা নিশ্চিত করা যাচ্ছে না। যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিত করবার কথা ছিল,
তাদের সহায়তার বিষয়টা নিশ্চিত করবার কথা ছিল। সেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সার্জিস আলম একটা সময় সেক্রেটারি ছিলেন। অথচ জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি, কিন্তু নতুন করে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা গেছে যাতে তারা ভবিষ্যতে নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে না ওঠানো যায় ততক্ষণ পর্যন্ত নির্বাচন আয়োজন করা যাবে না। নির্বাচন আয়োজনের সাথে শেখ হাসিনার ফাঁসির মঞ্চে ওঠার সম্পর্ক কি? শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার হবে, সেই বিচারে অবশ্যই শেখ হাসিনা যতটা ক্রাইম করেছেন তাতে তার ফাঁসির রায় হবার সম্ভাবনাই সবচেয়ে বেশি, এবং সেই রায় যদি হয় সেটা অবশ্যই অতি দ্রুত কার্যকর হোক, সেটাই দেশের জনগণ চায়, আমরা প্রত্যেকেই চাই। কিন্তু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কতদিন নাগাদ সেই ফাঁসির রায় কার্যকর করা যাবে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তাহলে সেই পর্যন্ত কি নির্বাচন আয়োজন করা যাবে না? যদি একটা রাজনৈতিক দল গঠন করা যায় যেখানে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, তারা তাদের চিকিৎসার জন্য রাজপথে এসে আন্দোলন করছেন, হুইল চেয়ারে বসে তারা রাজপথে নেমে আসছেন। তাদের সুচিকিৎসা নিশ্চিত করার আগেই রাষ্ট্র ক্ষমতায় যাবার জন্য রাজনৈতিক দল গঠন করা গেলে বিচারের আগে, বিচার সম্পন্ন হবার আগে, বিচার কার্যকর করার আগে নির্বাচন আয়োজন করা যাবে না। এটা নির্বাচন বিলম্বিত করার একটা কৌশল ছাড়া আর কিছু নয়। একই সাথে নির্বাচন নিয়ে বারবার, যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্বয়ং আগামী নির্বাচনে আসছে 3টি বড় রাজনৈতিক জোট, তার মধ্যে সবচেয়ে সম্ভাবনাময়ী এবং এখন পর্যন্ত চালকের আসনে আছে জামাত ইসলামীর নেতৃত্বাধীন যে জোট বা জামাত চরমনায় যে জোট। সম্ভাবনা এগুলো সব প্রজেক্টেড, কিছুই হয়নি। দর্শক, আগামী নির্বাচন তো হবে, এতে কোনো সন্দেহ নেই। ডিসেম্বরে হতে পারে, সামনের বছর হতে পারে, ইট ডিপেন্ডস অন সংস্কার এবং বিএনপি কতটুকু বাড়াবাড়ি করে বা করে না। বিএনপি বাড়াবাড়ি করলে নির্বাচন অনেক দেরি হবে, এটা আমরা জানি, তখন জরুরি অবস্থা আসবে। কিন্তু নির্বাচন হবে, ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে টুমরো। সেই নির্বাচনকে ঘিরে 3টি সম্ভাব্য জোট হতে পারে। বিএনপি নেতৃত্বে মোটামুটি 19টা দল অলরেডি ম্যানেজড হয়েছে। জামাত অলরেডি 11টা দলকে ম্যানেজ করেছে। আর শিক্ষার্থীরাও একটা জোট গঠন করার চেষ্টা করবে, তাদের সাথেও বেশ কিছু ছোট ছোট দল অলরেডি কথা হয়েছে, সম্ভাব্য যে দল তাদের আসছে। তবে শিক্ষার্থী যে দল, এটা একেবারেই ছোট, এজন্য তারা জোট করলেও তারা হয় বিএনপির সাথে যাবে, না হলে জামাতের সাথে যাবে। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা যেহেতু বড় দলের দিকে ওদের নজর নেই, ইনক্লুসিভ পার্টি ওরা করেনি, ওরা 2-4 জন এমপি হতে চায়, ওটাই ওদের খায়েশ। সেই হিসেবে বিএনপির সাথে যাওয়ার সম্ভাবনা বেশি আমি দেখি। আর শিক্ষার্থীদের দলের এটার কোনো ইম্প্যাক্ট এখন বর্তমানে আমি দেখি না। ইনক্লুসিভ পার্টি হলে হিউজ ইম্প্যাক্ট থাকতো। এখন এই যে বিএনপি নেতৃত্বাধীন 19টি দল, এটার একটু ব্যাখ্যা দিই। আর শিক্ষার্থীদের সাথে অলরেডি 15টা দল মোটামুটি কথা হয়েছে, সেটা কিন্তু কম না। এখন সংখ্যায় কিন্তু জামাতের নেতৃত্বাধীন 11টি দলের হিসাব নিয়ে আসে, সম্ভব। অল আর প্রজেক্টেড, নট ফাইনালাইজড। সেক্ষেত্রে দেখেন, বিএনপি নেতৃত্বে 19টা দল, এই 19টা দল কারা? দেখেন, বিএনপি এমনিতেই নির্বাচনকে ভয় পায়, স্থানীয় সরকার নির্বাচন যারা চায় না, কারণ এখানে কারচুপি করা যাবে না, বা কারচুপি করলে ধরা পড়ে সংসদ নির্বাচনের রাস্তা বন্ধ হয়ে যাবে। বিএনপি চাঁদাবাজি লুটপাট করার কারণে তাদের অবস্থা এমনিতেই খারাপ। তার মধ্যে তাদের সাথে আছে কারা? গণ অধিকার পরিষদ থাকবে, মাহমুদুর রহমান মান্না থাকবে। আবার মাহমুদুর রহমান মান্না যে এলাকার, ওই এলাকায় বিএনপি ঘোষণা দিয়েছে তারা জামাতকে সাথে নিয়ে মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে আন্দোলন করবে। জোনায়েদ সাকি থাকবে, আসমা আব্দুর রব থাকবে। এই যে বললাম, ভিপি নূর, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, আসমা আব্দুর রব, একজনকেও স্থানীয় বিএনপি মানছে না। এর মানে বিএনপির যে 19 দল,
ওটা 19টা ঘোড়ার ডিম। 19 দুগুণে 38 জন ভালো নেতা নাই। এই হচ্ছে 19 দলের অবস্থা। বিএনপি নেতৃত্বাধীন যেসব দল আসবে সম্ভাব্য, যাদের সাথে কথাবার্তা হয়েছে, তাদের মধ্যে বিএনপি বাদের কারো সক্ষমতা নেই স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেওয়ার। হয়তো ওই ওয়ান ম্যান পার্টি একজন ব্যক্তি কোনো একটা এলাকায় প্রার্থী হতে পারে, অথবা ইমেজ দেখে বিএনপি তাকে প্রার্থী বানিয়ে দিতে পারে। কিন্তু জামাত ইসলামীর নেতৃত্বে আমি যদি ধরি যে 11টা না 2 দল, জামাত আর চরমোনাই, এই জামাত আর চরমোনাই সারা বাংলাদেশে এদের কমিটি আছে, সারা বাংলাদেশে প্রার্থী দিতে পারে সব নির্বাচনে। 300 আসনে নির্বাচন করার সক্ষমতা রাখে জামাত চরমোনাই। অতএব বিএনপির 19 দল হচ্ছে 19টা ঘোড়ার ডিম বিএনপি বাদে। আর জামাত চরমোনাই এক থাকলে ওই বিএনপির 19টা, শিক্ষার্থীদের সাথে 15টা, ওগুলো সব একসাথে ভর্তা করলে যা হয় জামাত চরমোনাই তার চেয়ে বেশি। তবে হ্যাঁ, বিএনপি সবচেয়ে বড় দল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু বিএনপির ভোট যেহেতু জ্যামিতিকারে হ্রাস পাচ্ছে, বিএনপির অবস্থা যেহেতু খারাপ, এবং তরুণ প্রজন্ম বা নতুন প্রজন্ম যেহেতু পুরনো দলগুলোর প্রতি বিরক্ত, এজন্য সব দিক মিলিয়ে ইসলামপন্থীদেরও একটা সম্ভাবনা। জামাত ইসলামী এখন চালকের আসনে আছে নির্বাচনী নানান হিসাব নিকাশে সমীকরণে। একটা ধারণা আশা করি দর্শক আপনারা পেয়েছেন যে আগামী নির্বাচনে জোটের হিসাব নিকাশ কেমন হতে যাচ্ছে। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সমমনা দলগুলো দ্রুত সংসদ নির্বাচন দিতে সরকারকে চাপে রেখেছে। চাপ আমল নিয়ে সরকার বলছে ডিসেম্বর কিংবা আগামী বছরের মার্চে জাতীয় নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। এমন ঘোষণার পর নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর তৎপরতাও বেড়েছে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারাও নতুন দল গঠন করছেন। অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক সবার মধ্যেই ব্যাপক মাত্রায় তৎপরতা দেখা যাচ্ছে। কোন দল কিভাবে আগামী নির্বাচনে অংশ নেবে তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। দলগুলোর শীর্ষস্থানীয় নেতা ও সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে যে বড় 3টি জোট গঠন করেই নির্বাচনে অংশ নেবে দলগুলো। কিন্তু পতিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা এখন নিশ্চিত নয়। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেনাবাহিনী তো চায়, কিন্তু আওয়ামী লীগের ভোটারদের নিয়ে একটা টানাটানি হবে এবং শিক্ষার্থীরা চাইবে যে আওয়ামী লীগের এই ভোটটাকে টেনে আনতে। এই জন্য আওয়ামী লীগের মধ্যে যারা ক্লিন ইমেজের তাদেরকে তারা দলে টানার চেষ্টা করবে, কিন্তু এটা সফল হবে না। বিএনপি এটা সফল হতে দিবে না। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন যখন আসবে তখন আমরা এর নিয়ে কথা বলব। আমরা দলগুলো নিয়ে যুগপৎ আন্দোলন করেছি, কিন্তু জোট গঠনের বিষয়ে আমরা কোনো ঘোষণা দেয়নি। এই যে বললাম যে যুগপৎ আন্দোলন যারা করেছে তাদের মধ্যে অনেকেই বিএনপির সাথে থাকবে না, এবং অনেকেই বিএনপি জাতীয়ভাবে একমত হলো, স্থানীয় বিএনপি ওটা মানবে না। যেমন মাহমুদুর রহমান মান্নাকে এলাকায় অবঞ্চিত ঘোষণা করেছে জামাত বিএনপি মিলে বগুড়ায়। এদিকে নির্বাচন কেন্দ্রিক তৎপরতা নিয়ে সরকারের প্রতিবেদন দিয়েছে একটি গোয়েন্দা সংস্থা। ওই গোপন প্রতিবেদনে বলা হয়, গোপন তথ্য এটা, নির্বাচনে অংশ নিতে বিএনপি নেতৃত্বে 19টি, জামাত ইসলামী নেতৃত্বে 11টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নিবন্ধিত অনিবন্ধিত কমপক্ষে 15টি দলের জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা দল একটা ঘোড়ার ডিম, আপনি ধরে নিতে পারেন। এছাড়া সাবেক 2 সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া এবং জেনারেল অবসরপ্রাপ্ত আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সহ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের একটি বড় অংশ রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। তাদের দলে শহীদ সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক নেতারা যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তারাও হয়তো শিক্ষার্থীদের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। সাবেক এই 2 সেনাপ্রধান এখন পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি। তারা করলেও যদি ওই ইকবাল করিম ভূঁইয়া এরা যদি সাবেক শিবিরকে ম্যানেজ করে একসাথে পিনাকি ভট্টাচার্য সবাই মিলে যদি এটা যাবেন না, যদি পারেন তাহলে একটা বিষয় আসবে। নইলে ওই ব্যক্তি ওয়ান ম্যান পার্টি। বিএনপি নেতৃত্বে 19 দল, গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি নেতৃত্বে জোটে নিবন্ধিত 19টি দল যোগ দিতে পারে। এলডিপি, জেএসডি, জাকের পার্টি আবার জামাত চরমোনাই জোটের দিকেও যেতে পারে, বলা যায় না। বাংলাদেশ জাতীয় পার্টি মানে আন্দার ইব্রাহিম গণফোরাম, বাংলাদেশ ন্যাশনাল, কামাল হোসেন তো আছেন, কামাল হোসেন অবশ্যই এখানে 2টি পার্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাব, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল,
গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন, কাজী জাফর নেতৃত্বে 12 দলীয় জোট, এনপিপি, ইসলামী আন্দোলন, এর মধ্যে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটা ভুয়া তথ্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই চরমনের সাথে চরমনাই কখনো বিএনপির সাথে যাবে না। এর মানে বিএনপি যে 19 দলের মধ্যে অনেকেই শেষ পর্যন্ত থাকবে না, এটা আমরা বুঝি, কিন্তু প্রাথমিক তালিকা এসেছে গোয়েন্দা তথ্যে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদে আসন নিশ্চয়তা পেলে বিএনপির সঙ্গে জোটে যাবে না, এটা ভুল। তাহলে তাদের রাজনীতি থাকবে না। জামাতের হিসাব নিকাশের মধ্যে যেগুলো গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, 11টি দল, অবশ্য এর চাইতে বেশি হবে, কারণ চরমনাই জামাতের সাথেই থাকবে। যেহেতু জামাত ইসলামী 300 আসনে নিজেদের একক প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে, বেশ কিছু আসনে তারা এর মধ্যে প্রার্থীদের ঘোষণা করেছে, কিন্তু পরিস্থিতি বুঝে বড় একটি জোট গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় জামাত। এর অংশ হিসেবে তারা চরমনাই পীরের সঙ্গে বৈঠক করেছে। এটা হতে পারে, এটা যথেষ্ট সফল হতে পারে। জামাত ইসলামী জোট গঠন চিন্তা এখন পর্যন্ত আছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জমিয়ত উলামা ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলাম ঐক্য জোট, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, মানে ওই চরমনাই, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ, আমার বাংলা, এবি পার্টি। নির্বাচনে সংসদীয় আসন বিবেচনায় বিএনপির সঙ্গে জোটবদ্ধ হতে পারে ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মুজিবুর রহমান মঞ্জুরের এবি পার্টি। এটা অত্যন্ত টাফ। যাই হোক দর্শক, নানান হিসাব নিকাশ আসছে। শিক্ষার্থীদের সাথে কারা আসছে একটু আপনাদেরকে বলি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির গঠিত নতুন দলের নেতৃত্বে একটি জোট হতে পারে বলে গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র জানিয়েছে। শিক্ষার্থী দলটি দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি কিংবা জামাত ইসলামের নেতৃত্বেও জোটবদ্ধ হতে পারে বলে কেউ কেউ ধারণা করছেন। নিশ্চিত হওয়া যায়নি, অনেক হিসাব নিকাশের উপর নির্ভর করছে। এরকম ছোট ছোট। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু দেখতেই পেয়েছেন সার্জিস আলমকে গণধোলাই দিয়েছে এমন একটি নিউজ বর্তমান সোশ্যাল মিডিয়াতে বিশাল ব্যাপকভাবে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে সার্জিস আলমের এই গণধোলাই বিষয় নিয়ে আপনারা বেশ কয়েকটি ভিডিও ফুটেজ দিলেন এবং আলোচনা এবং সমালোচনা দেখলেন। এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।